আচ্ছা, আজকে আমাদের মধ্যে নান্টি ম্যাডাম আছে, আর রূপা ম্যাডাম আছে, আর সঙ্গীতা ম্যাডাম আছে। আজকে ওনারা সিবিআই অফিসে গিয়েছিলেন, তো ওইখানে গিয়ে আজকে কি আলোচনা হয়েছে, কি তথ্য উঠে এসেছে ওনাদের মুখ থেকে আমরা শুনবো। ম্যাডাম বলুন। প্রথমেই বলি, বাজারে কিছুদিন ধরেই একটা খবর ভীষণ চাউর হচ্ছিল যে সিবিআই নাকি সিএফএসএল রিপোর্ট জমা দিয়েছে। তো সেটার সত্যতা যাচাই করার জন্যই আজকে আমাদের এই অভিযান, সিবিআই অভিযান আর কি। তো প্রথমে সকালে আমরা যেটা জানি, সিজিআই কমপ্লেক্স সিবিআই অফিস বলতে আমরা তাই ধারণা ছিল, সেখানেই প্রথমে যাই। সঙ্গীতাদির উদ্যোগে আমরা 4 জন, সঙ্গীতাদি, রূপাদি, শিল্পী চক্রবর্তী এবং আমি। তো সেখানে গিয়ে আমরা জানতে পারি যে ঠিকানার পরিবর্তন হয়েছে, সেটা এখন এনবিসিসি অ্যাকশন এরিয়া 3 নিউ টাউনে ট্রান্সফার হয়ে গেছে। তো আমরা তারপরে সেখানে যাওয়ারই উদ্যোগ গ্রহণ করি এবং সেখানেই পৌঁছে আমরা প্রথমেই যেটা বলা দরকার, আমরা ভীষণ রকম কোঅপারেশন পেয়েছি। তারা আমাদের কোঅপারেট করেছেন ফ্রম দ্য ভেরি বিগিনিং টিল এন্ড, কোনো অসহযোগিতা আমরা পাইনি। তো আমাদের বসতে বলা হয় এবং ওদের ওখানে বিভিন্ন ফ্লোর আছে। তো একটা রিসেপশনে গিয়ে আমাদের জানানো হয় যে 12th ফ্লোরে যেতে, সেখানেই সিএফএসএল সংক্রান্ত যা কাজকর্ম সেটা ওইখানেই হয়। তো সেখানে আমরা যাই। গিয়ে প্রথম অভিজ্ঞতাটা খুব সুখকর না। যিনি রিসেপশনে ছিলেন, মানে তিনি আমাদের টেন্টেটিভ ভাবছিলেন এবং ডিরেক্টলি আমাদের প্রশ্ন করেছিলেন যে আপনারা কত করে দিয়েছেন। তো আমরা 4 জন নারী ব্রিগেড মোটামুটি ঝাঁপিয়ে পড়ি তার উপর, কথা দিয়েই ঝাঁপিয়ে পড়ি, ইন দ্য সেন্স শব্দ দিয়েই ঝাঁপাই। তো we try to establish that, not try to establish, actually we are trying to establish the truth that we are untainted. তো তারপরে আমরা 2 জনকে বলা হয়, ওরা ভেতরে যিনি ডিও আছেন, মানে ডিউটি অফিসার বলেন, তিনি আপনাদের সাথে কথা বলবেন, যে কোনো 2 জন আসতে পারেন। তো সঙ্গীতা দি আর আমি ভেতরে যাই এবং সৌভাগ্যবশত আমাদের 11-12-এর যিনি ইনভেস্টিগেটিং অফিসার প্রদীপ ত্রিপাঠী, তিনি উপস্থিত ছিলেন এবং তাকেই ডেকে দেওয়া হয়, তার সাথেই আমরা কথা বলি। তো প্রথমে তিনি একটু রিলাক্টেন্টই ছিলেন, মানে তার এমপ্যাথি ছিল একটু যারা পায়নি বা ওয়েটিং তাদের প্রতি, এবং বলেন, মানে ব্যাপারটা এরকম ছিল যে আপনারা তো 7 বছর চাকরি করেছেন, এবার ওদেরও মানে লেট দেম গেট দ্য চান্স আর কি, পরীক্ষা দিন সবাই এরকম। তো আমি আর সঙ্গীতাদি কিন্তু একটু ভেঙে পড়িনি, তাতে শুনতে খুব কষ্ট হচ্ছিল কথাগুলো, কিন্তু আমরা ওই মানে লেগে থেকে ঘ্যাস করেই লাস্টে যে একটু বার করে আনতে পেরেছি, সেটা হচ্ছে ওনাদের বক্তব্য, আমাদের কাজ উই হ্যাভ ডান। আমাদের কাজ ছিল ক্রিমিনাল খুঁজে বার করে সাবমিট করা, আমরা সেটা করে দিয়েছি। আমাদের ডিরেকশন দেওয়ার কাজ, আমরা কিন্তু জাজমেন্ট বা অর্ডার দিতে পারি না, সেটা সুপ্রিম কোর্টই, মানে যে কোনো কোর্টই পারবে। তো সেক্ষেত্রে আমরা তো উই হ্যাভ ডান ওয়ার সেগ্রিগেশন, কারণ আমরা ক্রিমিনাল লিস্ট দিয়ে দিয়েছি, আমাদের যা যা ডকুমেন্টস আমরা পেয়েছি আমরা সাবমিট করেছি, সেক্ষেত্রে সেগ্রিগেশন আমাদের দিক থেকে হয়ে গেছে। তো আমরা তখন প্রশ্ন করি আপনারা তো আনটেন্টেড লিস্ট দেননি, তখন বলছেন আমাকে আর সঙ্গীতা দিকে তিনি নাম এবং আমাদের সাবজেক্টও জিজ্ঞেস করেন। আমাদের মনে হয়েছে হয়তো কনফার্ম হওয়ার জন্য যে আমরা টেন্টেড নই। তো তারপরে তখন বলেন যে টেন্টেড লিস্ট যখন আমরা দিয়েছি, সেখানে যখন তোমাদের নাম নেই, তার মানেই তো তোমরা আনটেন্টেড। আমাদের কাজটা তো এইটুকুই, এর বাইরে যেটা কাজ সেটা তো সুপ্রিম কোর্টে করতে হবে, সেটা তো যে কোনো কোর্টের কাজ, সেটা তো আমাদের কাজ নয়। তো আমরা তারপরে সিএফএসএল রিপোর্টে আসি, যে উদ্দেশ্যে যাওয়া। তো সেখানে প্রথমেই তিনি বলেন সিএফএসএল রিপোর্ট আমাদের পাঠানো হয়েছে, কিন্তু সেটা কবে আসবে তার কোনো গ্যারেন্টি নেই। সেটা 2 বছরও লাগতে পারে, 3 বছরও লাগতে পারে, 4 বছরও লাগতে পারে, 5 বছরও লাগতে পারে। মানে কোইন্সিডেন্টালি সেখানে প্রাইমারি যিনি ইনভেস্টিগেটিং অফিসার তিনি উপস্থিত ছিলেন এবং তিনি বললেন কিছু কিছু কেস 10 বছরেও এখন আমরা রিপোর্ট পাইনি সিএফএসএল। সো মানে এটা আপনাকে ডেফিনেট করে বলা যাবে না সিএফএসএল রিপোর্ট কবে আপনারা পাবো। তো তারপরে সঙ্গীতাদি খুব সঙ্গত প্রশ্ন করে, তাহলে আমাদের কি কাজ সিএফএসএল রিপোর্ট নিয়ে, 10 বছর পর রিপোর্ট নিয়ে আমরা কি করবো? তো সেক্ষেত্রে তার উত্তর ছিল যে সিএফএসএল রিপোর্ট বেসিক্যালি ভিকটিমদের খুব একটা কাজে আসে না, এটা কাজে আসে আমাদের, যে আমরা ইনভেস্টিগেশন করে যাদেরকে ক্রিমিনাল আইডেন্টিফাই করেছি, আমাদের ইনভেস্টিগেশন যে অথেন্টিক সেটাকেই আলটিমেটলি সিএফএসএল রিপোর্ট প্রুভ করে। এর বাইরে সিএফএসএল রিপোর্ট ভিকটিম যারা হয় তাদের হেল্প যে খুব বেশি করে তা কিন্তু নয়। খুব স্বাভাবিকভাবেই আমরা সে সময় ভেঙে পড়ি, রূপাদিও ছিল, শিল্পীও ছিল। তো আমাদের সৌভাগ্যবশত সেখানে আমার আর রূপাদির হোমটাউন আসানসোল, একজনের সাথে পরিচয় হয়, একজন ম্যাডাম আসানসোলের। তো
সেই সূত্রে আমরা একটু মানে জানার চেষ্টা করি যে আমরা কিভাবে এগোতে পারি। এরপর আমাদের তো নিতে হবে রিপোর্টটা, আমাদের জন্য তো এটা ক্রুশিয়াল। তো ওই ম্যাডাম সহযোগিতা কিছুটা করেন এবং উনি আমাদের নিয়ে গিয়ে বসান একটু কথা বলার জন্য। ওই প্রাইমারি যিনি আয়ো তার ঘরেই বসানো হয়। মানে দ্যাট পার্সন ওয়াজ এমপ্যাথেটিক। ওই যিনি আয়ো ছিলেন প্রাইমারি, তিনি সত্যিই এমপ্যাথেটিক ছিলেন এবং রূপাদিয়া সঙ্গীতাদিকে খাটতে দেখে একটু সত্যি এমপ্যাথেটিক ছিলেন। কিন্তু ওনার কথা এটাই যে আমাদের কিছু করার নেই, আমরা আমাদের জব ডান, আমরা যেটুকু করার আমরা করে দিয়েছি, এরপরে যা করার ওখানেই করতে হবে। আপনারা লড়ে যেভাবে পারুন এটা নিয়ে আসুন, লিগালি লড়ুন, রাস্তায় লড়ুন, লড়ে আপনাদেরকেই আনতে হবে। কারণ আমাদের এক্ষেত্রে কোনো কিচ্ছু করার নেই। আমাদের যেটুকু কাজ ইনভেস্টিগেশন করার, ক্রিমিনাল আইডেন্টিফাই করার, তার লিস্ট জমা দেওয়ার, সেটুকু উই হ্যাভ ডান আওয়ার জব। বাকিটা কিন্তু আপনাদের লড়ে নিয়ে আসতে হবে। আচ্ছা রূপা, কিছু অ্যাড করার আছে কি আর সঙ্গে? প্রায় সবটাই স্মার্তি ম্যাডাম বলে দিয়েছেন, আর বলার মতো কিছু নেই। যাই হোক, আমরা ওনাদের সঙ্গে দেখা করেছি এবং বাকি যা যা বলার সবগুলোই বলেছেন। নতুন করে কিছু তথ্য নেই, তবে যা হোক সহযোগিতা করেছেন এবং উনি এটা পরিষ্কার বলেছেন যদি আমাদেরকে সেই রিপোর্ট আনার জন্য ব্যবস্থা করতে হয় সেটা আইনগতভাবে টোটালটাই সুপ্রিম কোর্টে গিয়ে সেখানে আমাদেরকে যেতে হবে। এবং ওখানেও একটা ব্যাপার আছে যে সেই সুপ্রিম কোর্টের অর্ডার, সেটা একটা বড় ব্যাপার এখানে। কিন্তু এর সঙ্গে আমরা সেই সিবিআইকে বলি যে আপনারা কি পার্টি হতে পারেন, তো ওনারা বলেছেন হ্যাঁ পার্টি আমরা হতে পারি, কিন্তু আমাদেরকে যে পার্টি যারা করবে তোমাদেরকে চাপ দিয়ে পার্টি করাতে হবে। অতএব আমরা রাজ্য সরকার, পর্ষদ বা এসএসসি যারা এখন আপাতত রিভিউ ফাইল করেছেন তাদেরকে আমরা চাপ দিয়ে আমাদেরকে কিন্তু পার্টি করাতে হবে। এই কথাটা উনি কোড বা আনকোড আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে। তো সেটা যদি আমরা এখনো বুঝতে না পারি আর কিন্তু কিছু করার থাকবে না। সেই চাপটা আমার মানে যেটা আমার বক্তব্য বা উনি যেটা বলতে চাইছেন যে তোমরা আন্দোলনের মাধ্যম দিয়েই পথে নেমে থেকে কিন্তু তাদেরকে চাপ দিয়ে সেই পার্টি করানোর ব্যবস্থা করতে পারো, যেটা আমাদের পক্ষে উপযুক্ত হবে। আচ্ছা সঙ্গীতা কিছু অ্যাড করবে সংক্ষেপে? ভিডিও পুরোটা স্মার্তি এবং রূপা বলেই দিয়েছে। আমি শুধু জাস্ট একটু কথা বলি। অনেকেই যারা বাড়িতে বসে থেকে এই আপডেটগুলো নিচ্ছেন, শুধু তাদের জন্য একটা বক্তব্য, এই 50 জন 100 জন কি 500 জন খুব বেশি হলে তারা হচ্ছে আপনার হয়ে লড়াইটা লড়ছে, আর 15,403 জন তারা দুটো উপায় ভেবে নিয়েছে যে যারা আমার হয়ে আন্দোলনটা করছে তারা যদি আন্দোলন থেকে জিতে আসে তাহলে সেখানেও আমি সুফল পাবো, আর আমি বাড়িতে বসে পড়ছি তাহলে আমি পরীক্ষা দিয়েও আমি সুফল পাবো। তার মানে তারা খুব মানে বেশি যোগ্য আমাদের থেকেও, তারা হচ্ছে বেশি যোগ্য এবং না তাদেরকে যোগ্যই বলবো, তারা খুব বেশি যোগ্য। কারণ আমরা হচ্ছে মানে বোকা অযোগ্য বলেই আমরা ভাবছি যে এটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ আমরা যারা 7 বছর মানে চাকরি করে এসেছি, যারা একজন মানে আমাদের যিনি ইনভেস্টিগেশন করেছেন যে সিবিআই অফিসার, সেই স্যার বলছেন আপনারা আবার পরীক্ষা দিন, ফ্রেশ ভাবে আসবেন। তো ওনাকে আমি ডাইরেক্ট কোশ্চেন করেছিলাম, স্যার আপনি 7 বছর পরে আপনার ওই একই পোস্টের জন্য পরীক্ষা দিলে পাবেন তো? তখন উনি থতমত খেয়েছিলেন। তাহলে এই কোশ্চেনটা যে স্যার ম্যাডাম ঘরে বসে পড়ছেন, ভাবছেন যে ফ্রেশারদের সাথে কম্পিট করে নেবেন, আপনি শিওর তো আপনি যে ঘরে বসে পড়ছেন যেখানে সিএফএসএল ডেটা নেই, অথেন্টিক নিয়ে প্রশ্ন, তারপরেও উড়িয়ে দিল? তাহলে কোনো পক্ষ সিএফএসএল ডেটা চাইলো না, সিজিআই ও সিএফএসএল ডেটার জন্য উল্লেখ করলো না। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এটা কোন লেভেলের এই জাজমেন্ট হয়েছে, কোন জায়গায় এই জাজমেন্ট হয়েছে। ভার্ডিক্টটা আপনারা যদি পড়েন তাহলে ছত্রে ছত্রে সেই জায়গাগুলো স্পষ্ট হবে। আর আপনাদের কাছে আর কিছু বলা নেই। বহুবার সবাই অনুরোধ করেছে আন্দোলন দুর্বল হয়ে যাচ্ছে, আসুন, আপনাদের আর বলার কিছু নেই। মানে বাড়িতে বসে শুধু বললে হবে না, আমরা এখান থেকে আমাদের পক্ষে যা যা করার ছিল, যেখানে যেখানে যাওয়ার, সেটা রাজ্য সরকারের হোক বা এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে হোক, আমরা সব রকম চেষ্টাই করছি। যখন বলি বাজারে যখন খবর এলো সিএফএসএল ডেটা এসেছে সিবিআই তদন্তের সাথে মিল, তো সবাই প্রশ্ন করতে হলো সিএফএসএল ডেটা লাগবে, কোথা থেকে লাগবে? আমরাও লয়ারকে ফোন করলাম, সেখানে লয়ার বলল কি যে ঠিক আছে তোমরা এক কাজ করো, কোর্টে গিয়ে সমস্ত অর্ডার তোলার চেষ্টা করো। সেটা সম্ভব নয়, কত অর্ডার আছে। তারপরে হচ্ছে যে বললো যে তাহলে এক সিবিআই দপ্তরে যাও। আমরা সিবিআই দপ্তরে গেলাম, তাহলে যেখানে যাবার নয় সেখানে সিবিআই দপ্তরে, সেখানে গিয়েও আমরা ঢুকে যাচ্ছি। তাহলে আর কি করতে পারি? একটা জিনিস আমি যেটা দেখছি, যেখানেই দেখি সবাই কিন্তু একটা, সে আজকে কথা বলে বুঝছি যে রাস্তার আন্দোলনের কথা কিন্তু সব জায়গা থেকেই উঠে আসছে, যে
অনেক কাজ যাদের করার কথা তারা হয়তো স্বইচ্ছায় করছে না, সেখানে আমাদেরকে রাস্তার আন্দোলন করে চাপ দিয়ে সেই কাজটা করাতে হবে। এখানেও কিন্তু সেটা আমি আলোচনায় উঠে আসছে, আমি যেটা আলোচনা করছিলাম যখন তখন শুনতে পেলাম। প্রত্যেকটা ব্যাপারই দেখা যাচ্ছে যে এত গাফিলতি হয়েছে সরকার পক্ষের তরফ থেকে, যে পরিমাণ দুর্নীতি হয়েছে, মনে হচ্ছে সবাই যেন ওয়াশিং মেশিনে ঢুকে যেতে চাইছে, আর সেই ওয়াশিং মেশিনে ময়লার মতো আমাদেরকে ছেড়ে ফেলতে চাইছে। তো সেই জায়গা থেকে নিজেদেরকে বাঁচার লড়াই নিজেদেরকেই করতে হবে, রাস্তাতেই করতে হবে, কিন্তু কারোর কোনো সদিচ্ছা নেই, না কোনো বিরোধী পক্ষ না কোনো সরকার পক্ষ, কারোরই কোনো সদিচ্ছা নেই। এখন তো আবার আমাদের পিটিশনারদের একাংশ তাদেরও সদিচ্ছার অভাব হচ্ছে, সেখানেও জানি না তারা বাড়িতে বসে খবর নিতে চাইছে। সুন্দর মানে ভাবে ঘরে আছে, আর এই যে ঘরে বসে বসে আপডেট নিচ্ছে যে কি হলো, ভেবেছে পরে পরীক্ষা পেয়ে যাবো চাকরি। অল দ্য বেস্ট। ঠিক আছে, থ্যাংক ইউ।